প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকের অনুষ্ঠানে আমাদের দুজন অতিথি রয়েছেন। একজন হলেন ডক্টর মারুফ মল্লিক, রাজনৈতিক বিশ্লেষক, এবং ওনার আরেকটা পরিচয় রয়েছে, উনি দ্য মিরর এশিয়া পত্রিকার সম্পাদক, যে পত্রিকাটি নিউজ পোর্টাল, যেটা প্রকাশিত হয় জার্মান থেকে। আরেকজন রয়েছেন বিশিষ্ট সাংবাদিক, ঢাকা সাংবাদিক ইউনিয়নের দুইবারের সভাপতি জনাব এলাই নওয়াজ খান। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। আপনারা লক্ষ্য করেছেন যে যখন অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় তখন রাজনৈতিক দলগুলোর মধ্যে কিছুটা বিরোধ লক্ষ্য করা গেছে, যেভাবেই হোক না কেন, অস্বীকার করার উপায় নেই। সাম্প্রতিককালে তারা মনে করছে যে আসলে এই অন্তর্বর্তীকালীন সরকারকে সময় দেওয়া দরকার, এই কারণে যে রাষ্ট্র সংস্কারের প্রসঙ্গটা এসছে সেটি আসলে একটু সময় লাগবে। জি, কদিন আগে বিএনপির যে সমাবেশটি হলো পল্টনে, একটি বিশাল সমাবেশ হয়েছে, সেখানে এই দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান সম্মেলনে বক্তব্য রেখেছেন। উনি এমন কিছু কথা বলেছেন যে কথাগুলো আসলে তার রাজনৈতিক দলগুলোর নেতারা সেরকমভাবে বলেন, স্পষ্টভাবে বলেছেন। উনি বলেছেন যে রাজনৈতিক কেউ যদি কোনো নতুন দল করতে চায় তাহলে উনি মনে করেন এটা কোনো দোষের কিছু নয়, যে কেউ দল করতে পারে। উনি বলেছেন যে আসলে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে জনগণ, ভোটের মাধ্যমে যাকে সমর্থন দেবে সেটাই হলো মূল কথা। উনি আরেকটি কথা বলেছেন যে এই সরকারকে আমাদের সহযোগিতা করতে হবে, কারণ রাষ্ট্র সংস্কারের জন্য তাদেরকে সহযোগিতা করা ছাড়া কোনো বিকল্প নেই। কিন্তু এখন যেভাবে কনক্রিট একটা বক্তব্য আসলো এবং স্পষ্ট হয়েছে যে আসলে বিএনপি কী ভাবছে, এই বিষয়ে আপনি কী বলবেন? এই সরকার যখন ক্ষমতায় আসলো, এই রাজনৈতিক দলগুলোর সঙ্গে এই সরকারের একটা মত ভিন্নতা দেখা গেল বা একটু ভিন্ন মত দেখা গেল। তারা সরকার নিয়ে অনেক কথাবার্তা বলছিলেন। এটাই কিন্তু মুক্ত পরিবেশ এবং গণতন্ত্রের বিউটি না? এই সরকারটাকে আন্দোলন করে আমরাই এনেছি, রাজনৈতিক দলগুলোই এনেছে। এবং এই সরকারের যেই জিনিসগুলো তাদের ভালো লাগছে না, তারা অকপটে বলে দিচ্ছে যে এটা সরকার ভালো করছে না, এবং সরকারও কিন্তু সেটা মেনে নিচ্ছে। যেই পরিবেশটা গত 17 বছরে আমাদের দেশে ছিল না, যে আপনি সরকারের কোনো সমালোচনা করতে পারতেন না, কথা বলতে পারতেন না, শীর্ষ সরকারের যে প্রধান আছেন ওনাকে নিয়ে কোনো কথা বললেই তো কি পরিস্থিতি হতো, আয়নাঘর বা গুমখুন। সেই জায়গা থেকে আমরা বেরিয়ে এসেছি, এটা একটা প্রতিফলন বলে আমি মনে করি। এটা একটা প্রথম বিষয়। আর দ্বিতীয় বিষয়, আপনি যেটা বললেন যে এই সরকার নিয়ে বিভিন্ন দলের রাজনৈতিক নেতারা বিভিন্ন ধরনের কথাবার্তা বলতেন, সেটা বলবেন, ওই যে আমি বললাম যেটা বিউটি অফ ডেমোক্রেসি, এখনও বলবেন। এরপরেও বিএনপির যে অ্যাক্টিং চেয়ারম্যান সাহেব, উনি যে কথাটা বললেন যে উনি ওনার বক্তব্যটাকে যদি আমরা বিশ্লেষণ করি, মোটা দাগে দুইটা পয়েন্ট। একটা হচ্ছে এই সরকারকে আমাদের সহায়তা করতে হবে, বিকজ এটা তো আমাদেরই সরকার, জনগণের সরকার, কোনোভাবেই এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। সরকারকে যতভাবে পারা যায় বুদ্ধি পরামর্শ দিয়ে, তারপর অন্যান্য আরও যে আপনার জনবল দিয়ে বিভিন্নভাবে এই সরকারকে সহায়তা করা যায়। তো এটা আমি বলবো যে উনি রাজনৈতিক প্রজ্ঞা এবং চমৎকার কথা বলেছেন। এটা কিন্তু সারা বাংলাদেশের মানুষের কথা। এই সরকার আমরা এনেছি এবং এই সরকারকে আমরা প্রত্যাশা করছিলেন। হ্যাঁ, এই সরকারকে আমরা সফল করব। আর দ্বিতীয়ত উনি একই সঙ্গে সতর্ক করেছেন যে জনগণের সমর্থন অব্যাহত থাকবে, রাজনৈতিক দলগুলোর সমর্থন অব্যাহত থাকবে। কারণ এখানে তো আমাদের একটা রাষ্ট্র সংস্কারের কথা বলা হচ্ছে। রাষ্ট্র সংস্কার কিন্তু একটা বিশাল কর্মযজ্ঞ, এই সরকারের পক্ষে একার পক্ষে করা সম্ভব না। রাজনৈতিক দলগুলো থাকবে, আপনার বুদ্ধিজীবী বা সুশীল সমাজ থাকবে, সাধারণ মানুষ থাকবে, আমাদের যে সমাজের যে নানা স্তরের মানুষ আছে, পেশাজীবীদের একটা অংশগ্রহণ থাকবে। সবার সম্মিলিত অংশগ্রহণের ফলেই কিন্তু আমরা যেই কাঙ্ক্ষিত যে রাষ্ট্রটার কথা চিন্তা করি, যে এক ধরনের সাম্য, ন্যায় বিচার, মানবিক রাষ্ট্রের কথা, যেটা আমাদের আসলে 1971 সালের সেই মহান মুক্তিযুদ্ধের মূল স্তম্ভ ছিল, যার জন্য আমরা লড়াই করেছি, হ্যাঁ, স্বাধীনতার জন্য। ওর ভিত্তিতে যদি আমরা রাষ্ট্রটা গঠন করতে চাই, এখানে কিন্তু একটা কালেকটিভ এফোর্ট লাগবে। একার পক্ষে কারোর পক্ষে সম্ভব না, এই শুধু সরকারের পক্ষে সম্ভব না, আবার যদি শুধু রাজনৈতিক দলগুলো চায় তাতেও সম্ভব না। সবার এক ধরনের, আমি বলবো যে এক জায়গায় এসে উপনীত হতে হবে এই গণসম্মতি উৎপাদনের জন্য। পাশাপাশি উনি এর সঙ্গে এটাও সতর্ক করেছেন যে এই সরকার যেন নিজেদের কারণে আবার ব্যর্থ না হয়, এটাও আমাদের মাথায় রাখতে হবে। তো সব মিলে আমি বলবো যে ওনার যে বক্তব্য, এটাই মনে হচ্ছে যে বিএনপির রাজনৈতিক অবস্থান বর্তমান সরকারকে নিয়ে
এর বাইরে তো আপনার আরও টুকটাক কথাবার্তা হবেই। এখন গণতান্ত্রিক পরিবেশে উনি একটা কথা বলেছেন, বিএনপি অনেক বড় রাজনৈতিক দল, সেখানে অনেক শ্রেণী ও পেশার মানুষ আছে, ওনারাও ওনাদের মতো করে কথা বলবেন, এটা নিয়ে আরও আলাপ আলোচনা হবে, কথাবার্তা হবে, আমরা সামনে আরও এগিয়ে যাব। তো মোটা দাগে যদি আমরা বলি, এই পর্যন্ত উনি যেই সমাবেশে যে ভাষণে যে কথাটা বললেন, আমার মনে হচ্ছে এটাই বিএনপির সর্বশেষ অবস্থান এই সরকার সম্পর্কে। জনাব এলাইনে ওসকান সাজু, রাজনৈতিক নেতাকর্মীর মনে রাখা প্রয়োজন রাজনীতির গুণগত পরিবর্তনের জন্য রাজনৈতিক দলের আচার আচরণে গুণগত পরিবর্তন আসতে হবে। আরেকটি প্রশ্ন এর সাথে যোগ করব, সেটি হলো যে এই দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উনি ঠাকুরগাঁয়ে একটি অনুষ্ঠানে বক্তব্যে বলেছেন যে আওয়ামী লীগের মতো কাজ করলে আমাদেরও একই পরিণত হবে। তিনি আরও বলেছেন যে দেশে যে বিজয় অর্জিত হয়েছে তা নষ্ট হতে দেওয়া যাবে না। আজকে যে সুযোগ এসছে এটাকে কোনোভাবেই যাতে ক্ষতিগ্রস্ত না হয় এ ব্যাপারে তিনি আহ্বান জানিয়েছেন। বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের মতো কোনো ধারণা এদেশের জনগণের নাই, ছিল না। এটা যেমন ঠিক যে এই অন্তর্বর্তীকালীন সরকারকে প্রথম থেকে মনে হচ্ছিল যেন তত্ত্বাবধায়ক সরকার, আসলে তত্ত্বাবধায়ক সরকার না। একইভাবে আমাদের যে বিএনপি, জামাত বা অন্যান্য রাজনৈতিক দল যারা 15 বছরে প্রচণ্ডভাবে মানে ভয়াবহ নিষ্পেষিত হয়েছে, তাদের মধ্যে অন্তর্বর্তী সরকারের ধারণা স্পষ্ট ছিল না। তারাও মনে করছিল এটা বুঝে একটা তত্ত্বাবধায়ক সরকার, সেই জন্য বারবার ইলেকশনের কথা বলতেছিল। এখন আস্তে আস্তে তারা বুঝতে পারছে যে আসলে এই সরকারের হাতে এত কাজ রয়েছে রাষ্ট্র গঠনের, যেটাকে সমর্থন করতে হবে। আমাদের মির্জা আলমগীর ভাই যথার্থ বলেছেন, এবং উনি মনে হয় যে ঠাকুরগাঁতে যে কথা বলেছেন, এবং এটা মনে হয় আমরাও গোড়ার থেকে বলতেছিলাম যে এই সরকারকে ব্যর্থ হইতে দেওয়া যাবে না। এই কারণে দেওয়া যাবে না, এই সরকার কিন্তু অসংখ্য মায়ের কোল খালি করা একটা রক্তাক্ত বিপ্লবের মধ্যে অর্জিত, এবং যে সন্তানেরা বলেছে যে রাষ্ট্র সংস্কার করতে হবে, সেই সরকারকে সেই সংস্কার করতে গেলে এই সরকারকে আমাদেরকে সময় দিতে হবে। আমি যেটা মনে করি যে একটা গণতান্ত্রিক সরকার কিংবা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা যদি করতে হয়, এই সরকারকে সফল করতে হবে। আর সেটা করতে গেলে রাজনৈতিক দলগুলির রেসপন্সিবল সবচেয়ে বেশি, কারণ যে সংস্কারটা হবে এই সংস্কারটাকে কন্টিনিউ করার জন্য ইলেকশনে যারা জিতবে তাদের কান্দে বর্তাবে। তারা যদি আবার অতীতের দিকে চায় তাহলে এটা দুঃখজনক, যে কারণে গোটা সংস্কারের সাথে রাজনৈতিক দলগুলির সম্পৃক্ত থাকতে হবে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে কিন্তু অন্যান্য সমস্ত রাজনৈতিক দলগুলি বলছিল যে একটা জাতীয় সরকার গঠন করার কথা। তখন যদি সেটা হতো তাহলে আজকে বাংলাদেশে এরকম অবস্থা হতো না। বিএনপিও গত কয়েক বছর ধরে কিন্তু একটা ভবিষ্যতে একটা জাতীয় সরকারের ধারণা নিয়ে কিন্তু কথাবার্তা বলছে, এবং আমি মনে করি যে সংস্কারটা হবে এই গণতান্ত্রিক এই রাষ্ট্রকে যদি সামনে আরও এগিয়ে নিতে হয়, যাতে আর কখনো ফ্যাসিবাদ না আসে, সেই জন্যে আমাদের এই বিপ্লবের পরে আগামীতে যে সরকার হবে একটা জাতীয় সরকারের মতন সরকার যদি গঠন করা যায়, সেই লক্ষ্যে যদি এই দলগুলি এই সংস্কারকে সমর্থন করে, তাহলে এটা হবে সবচেয়ে বড় কার্যকর একটা পদক্ষেপ। ডক্টর মারুফ মল্লিক, জি, জাতীয় নাগরিক কমিটি গঠন হওয়ার পরে এই সরকারের নেতৃত্বে অথবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে একটা রাজনৈতিক দল গঠন হতে যাচ্ছে, এই ধরনের জল্পনা কল্পনা লেখালেখি নানান কিছু হয়েছে। কিন্তু গত পরশু রাজশাহী একটা অনুষ্ঠানে যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি উপদেষ্টা রয়েছেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া, উনি একটা স্পষ্ট কথা বলেছেন। উনি বলেছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে রাজনৈতিক দল গঠনের বিষয়টি নিতান্তই গুজব, এখনই কোনো রাজনৈতিক দল গঠনের কোনো অভিপ্রায় তাদের নেই। তিনি আরও বলেছেন এই অন্তর্বর্তী সরকারে যারা আছেন কারোই ক্ষমতা থাকার কোনো অভিলাষ নেই, সবারই পেশাগত জীবন আছে, এবং এই সরকার শেষে তারা যার যার পেশায় চলে যাবে। উনি একটা কথা বলেছেন স্পষ্ট করে যে মানুষ একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে যে দায়িত্ব এই অন্তর্বর্তী সরকারকে দিয়েছে সেটি যথাযথভাবে পালন করে মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে একটা নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করাই আমাদের কাজ, লক্ষ্য। আমরা যে ভূখণ্ডের উপর এখন দাঁড়িয়ে আছি, যেটা বাংলাদেশ নামে পরিচিত, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়েছিল। 1971 সালে যদি আমরা জিততে না পারতাম,
তাহলে কিন্তু স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের সৃষ্টি হতো না। আর 2024-এ আমরা এমন একটা অবস্থায় এসে দাঁড়িয়ে আছি, এই সরকার যদি ফেল করে, এবং এটাকে তরুণ সমাজ বলছে দ্বিতীয় স্বাধীনতা। জি, দ্বিতীয় মুক্তিযুদ্ধ, এই সরকার যদি কোনো কারণে ব্যর্থ হয় এবং এই রাজনৈতিক দল যারা বিপ্লবে শরিক হয়েছিলেন তারা যদি ব্যর্থ হয়, তাহলে কিন্তু আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব ভালোভাবেই হুমকির মুখে পড়বে, ঝুঁকির মুখে পড়বে। আমাদের যত রাজনৈতিক দল এবং সরকার সবাইকে মিলে বিষয়গুলো নিয়ে ভাবতে হবে যে আসলে আমরা কীভাবে সামনে এগিয়ে যাব। আর দ্বিতীয় যেই কথাটা বললেন, আপনি যে প্রশ্নটা করলেন, এই মুহূর্তে ধরেন এই বিপ্লবটা কিন্তু কোনো একক রাজনৈতিক দলের ছিল না। প্রত্যেকটা রাজনৈতিক সংগ্রাম বা বিপ্লব, অভ্যুত্থান যাই বলেন না কেন, যখন এক ধরনের পলিটিক্যাল শিফট হয় উইদিন দ্য কান্ট্রি, তখন কিন্তু সেই প্রসেসে অনেকেই অংশগ্রহণ করেন। অনেক সময় অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় বিশ্বের বিভিন্ন দেশে রাজনৈতিক দলগুলোর নেতৃত্বে এই পলিটিক্যাল শিফটটা হয়, রাজনৈতিক পরিবর্তনটা হয়। এবার কিন্তু আমাদের দেশে শুরু হয়েছিল একটা অরাজনৈতিক মুভমেন্ট থেকে, তারপরে সেখানে রাজনৈতিক দলগুলো অঘোষিতভাবে বা অনেকটা জনসাধারণের বেশ ধরে, কারণ আন্দোলনে তো নানা ধরনের কৌশল নিতে হয়। এখন হয়তো বা তাদের কাছে মনে হয়েছে যে সরাসরি বিএনপি বা জামায়াতে ইসলামী বা আরও যারা গণতন্ত্র মঞ্চ, প্রত্যেকটি দলই মনে করেছে যে এখানে আমাদের দলের নাম নিয়ে এই সংগ্রামে অংশগ্রহণ করার চাইতে আমরা যদি সাধারণ নাগরিকের পরিচয় নিয়ে অংশগ্রহণ করি তাহলে হয়তোবা সুফল পাওয়া যাবে। সেই বিবেচনায় হয়তোবা তারা গিয়েছেন এবং অবশ্যই ছাত্র জনতার আন্দোলন ছিল, ছাত্ররা শুরু করেছে, তারপরে জনগণ এসে যুক্ত হয়েছে। তো সেই বিবেচনায় আমি বলবো যে প্রত্যেকটা রাজনৈতিক সংগ্রামের কিন্তু একটা প্রোডাক্ট থাকে। আমরা যদি ধরে নিই যে আমাদের যে জুলাই বিপ্লব হয়ে গেল, এটা রাজনৈতিক প্রোডাক্ট কি? একটা জাতীয় সরকার হয়েছে, এটা তো একটা স্বল্প মেয়াদী একটা ফলাফল, কিন্তু দীর্ঘমেয়াদে কি হবে? আমি মনে করি যে এর একটা রাজনৈতিক প্রোডাক্ট হতে পারে যে একটা রাজনৈতিক দল গঠিত হতে পারে। উদার গণতান্ত্রিক সাম্যতার সম অধিকারের রাষ্ট্রের কথা চিন্তা করি, সেটা করতে হইলে কিন্তু আপনাকে এরকম রাজনৈতিক দল আসবে। আমরা যদি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে যে জায়গায় দাঁড়িয়ে আছি, সেই জায়গায় যদি আমরা বিবেচনা করি যে আওয়ামী লীগের পক্ষে তো রাজনীতিতে ফিরে আসা কঠিন, যদি এই গণহত্যা, গুম, খুন এগুলোর যদি বিচার শুরু করি, এবং এই সরকার, আমি তো চাইবো এই সরকার সেটা বিচার করে দিয়ে যাক। যে সংস্কারের কথা হচ্ছে, আমি চাই যে এটা রাজনৈতিক সংস্কারের একটা বড় অংশ, হ্যাঁ, সংস্কারের বড় অংশ, এবং আমি চাই না যে এটা কোনো রাজনৈতিক, ভবিষ্যতে কোনো রাজনৈতিক দল ক্ষমতায় আসলে তাদের অধীনে এগুলো হোক, কারণ এটা নিয়ে ভবিষ্যতে আবার নানা ধরনের পাল্টাপাল্টি দোষ দেওয়ার একটা সুযোগ থাকতে পারে। যে কেউ হয়তো বা বলতে পারে যে এখানে অন্যায় হয়েছে, এখানে বিচ্যুতি হয়েছে, বলতে পারে রাজনৈতিক কারণে বিচার হচ্ছে, প্রতিহিংসার কারণে বিচার হচ্ছে। এই জন্য আমরা চাচ্ছি আমাদের যে বর্তমান সরকার, এটা কিন্তু আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটা সরকার। ডক্টর ইউনূসের একটা ভাবমূর্তি আছে, সারা বিশ্বে স্বচ্ছ ইমেজ আছে। তো সেই জায়গায় আমরা চাই যে এই সরকারের অধীনে বিচারটা হয়ে যাক। এই বিচারটা হয়ে গেলে কিন্তু আওয়ামী লীগের পক্ষে রাজনীতিতে ফেরা, আমি বলবো অসম্ভব না, কিন্তু দুরূহ এবং কঠিন একরকম বলাই যায়। তো সেই জায়গায় রাজনৈতিক শূন্যতার জায়গা থেকে কিন্তু নতুন রাজনৈতিক দল আসবে, এটাই স্বাভাবিক। ডক্টর মারুফ মৌলভীর কথা রেশ ধরেই বলছি যে আপনি জানেন যে রাজনৈতিক দলগুলো দীর্ঘদিন ধরে অনেক আন্দোলন করেছে, কিন্তু সম্ভবত এই দলগুলোর প্রতি জনগণের আস্থাটা ওইভাবে ছিল না, যার কারণে সাধারণ জনগণের অংশগ্রহণটা ওইভাবে হয়নি। এরপরে ছাত্ররা আসলেন, কিন্তু ছাত্ররা এসে আন্দোলনটা একটা ফলাফলে নিয়ে আসলেন। কিন্তু এর মানে এই নয় যে রাজনৈতিক দলগুলোর ভূমিকা নেই, কারণ তারা পেছন থেকে কি করেছেন বা এই দীর্ঘদিন ধরে যে তারা একটা ক্ষেত্র তৈরি করেছেন, এটাকে অস্বীকার করার কোনো সুযোগই নেই। প্রশ্ন হলো, এখানে ছাত্র তারা নেতৃত্ব দিয়েছেন, এটা সঠিক মানতে হবে, এবং তাদের নেতৃত্বের কারণে মানুষ ঝাঁপিয়ে পড়েছে এবং হাজারের অধিক মানুষ শহীদ হয়েছেন এবং হাজার হাজার মানুষ আহত হয়েছেন। এ কারণে ওদের সাথে অনেক সময় আলাপ করে আমরা যেটা মনে হয়েছে, ওরা এই যারা খুনের সাথে জড়িত তাদের বিচারটা ওরা চায়। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যে দায়িত্বে রয়েছেন উপদেষ্টা নাহিদ ইসলাম, উনি একটা কথা বলেছেন যে গণহত্যায় উস্কানিদাতাদের বিচারের আওতায় আনার উপর ওনারা কোনো ছাড় দেবেন না। একই সঙ্গে তিনি বলেছেন যে কবি, সাহিত্যিক, সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের মধ্যে যারা ফেসিবাদের সঙ্গে জড়িত ছিলেন কিংবা গণহত্যায় উস্কানি দিয়েছেন, তাদের অবশ্যই বিচারের আওতায় আনা হবে। একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব, আওয়ামী লীগের এমপি, সাবেক এমপি, তাকে গ্রেপ্তার করার পরে কিছু কথিত আওয়ামীপন্থী সাংস্কৃতিক ব্যক্তিত্বরা এটা বিবৃতি দিয়েছেন, কিন্তু যেটা ঠিক হয়নি, ইত্যাদি ইত্যাদি। এই কারণেই উনি মূলত এই কথাগুলি বলেছেন। আপনার কি মনে হয়? পাকিস্তান আমল থেকে পর্যন্ত যতগুলি মুভমেন্ট হয়েছে, সেটা 52 ভাষা আন্দোলন হোক, 62 ছাত্র আন্দোলন হোক, 69 গণ অভ্যুত্থান হোক,
কিংবা পরবর্তীকালে ইরশাদ বিরোধী যে মুভমেন্ট হয়েছে, আসলে সবগুলি মুভমেন্টেরই মূল শক্তি ছিল ছাত্র এবং শ্রমিক। ইরশাদ বিরোধী ছাত্র মুভমেন্টের নেতা হিসাবে সমাজে প্রতিষ্ঠিত হয়ে গেছে, কিন্তু সবগুলির থেকে একটা গুণগত পার্থক্য হচ্ছে এই ছাত্র মুভমেন্টটা, যেটা স্পষ্টভাবে ফ্যাসিবাদের বিরুদ্ধে তারা এই মুভমেন্ট করেছে এবং পরিষ্কারভাবে এই রাষ্ট্র সংস্কারের একটা কথা তারা নিয়ে আসছে, যেটা গত 53-54 বছরে কোনো রাজনৈতিক দল কিন্তু এই কথাটা বলে নাই, কারণ তারা কায়েমি স্বার্থের পথ ধরেই চলছে। কিন্তু এই ছাত্ররা একটা রেভলিউশনারি জিনিস সামনে নিয়ে আসছে, সেটা হলো যে এই রাষ্ট্র সংস্কার করতে, এবং সাধারণ মানুষ বিশ্বাস করা শুরু করছে যে হ্যাঁ, এই রাষ্ট্র সংস্কার করতে হবে। কারণ যে স্বাধীনতা যুদ্ধে যে জনগোষ্ঠী একটা গণতান্ত্রিক মানবিক রাষ্ট্র কল্পনা করেছিল, সেটা কিন্তু শুরুতেই শেষ হয়ে গেছে। তারপরে মাঝখানে কখনো কখনো স্পার্ক করেছে, কিন্তু আলটিমেটলি এসে 15 বছরের ফ্যাসিবাদের শাসন মানুষের হৃদয় ভেঙে দিয়েছে। মানুষের যে মানবিক যে গুণগুলি, এগুলিকে টোটালি ধ্বংস করে দেওয়া হয়েছে। এই প্রেক্ষাপটে উপদেষ্টা বলেছে, সেটা হলো যে আপনারা দেখেছেন যে অতীতে বহু জায়গায় গণহত্যা হয়েছে, এবং গণহত্যার সঙ্গে যারা সরাসরি জড়িত এবং যারা উস্কানি দিয়েছে তাদের বিচার হয়েছে, এবং আমাদের সামনে রুয়ান্ডা এবং সার্বিয়ার ঘটনা রয়ে গেছে। সার্বিয়াতে কিন্তু আন্তর্জাতিক আদালতে সে যে পেশারই লোক হোক, সে সাংবাদিক হোক, সে সাহিত্যিক হোক, যেই হোক না কেন, গণহত্যাকে যারা উস্কানি দিয়েছে তাদের বিচার হয়েছে এবং তাদের সাজা হয়েছে। আমাদের রুয়ান্ডাতে সাজা হয়েছে। সুতরাং এই দৃষ্টি, এইটা তো আমাদের সামনে আমাদের উদাহরণ হিসাবে আছে। সুতরাং উপদেষ্টা যে কথাটা বলেছে আমার সঠিক বলেছে। এবং আরেকটা বিষয় হলো যে এই সরকার কিন্তু ঠিক যে অর্থে নিরপেক্ষ সরকার, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার না, এটা একটা রেভলিউশনের পরে একটা অন্তর্বর্তী সরকার, যাদের কাঁধে অবশ্যই সেই গুরু দায়িত্ব, যেটা হচ্ছে যে এই ফ্যাসিবাদ গণহত্যার সঙ্গে সংশ্লিষ্ট যে রাজনৈতিক শক্তি তাদের বিচার করা। আর নিরপেক্ষ যদি বলি তাহলে অনেকটা হয়ে যায়, এরা অতটা নিরপেক্ষ আমি না, ভালো কোনো কারণ নাই, কারণ তাদের কাঁধে এই বিচারের দায়িত্ব রয়ে গেছে। ডক্টর মারুফ মল্লিক, উনি একটা কথা বলেছেন যে পরিচয়টা বড় কথা না, উনি কোন পেশায় ছিলেন, কি করতেন সেটা বড় কথা না, ওনার ভূমিকাটা দেখা হবে, উনি উস্কানিদাতা ছিলেন কিনা। আপনারা দেখেছেন গরম পানি ঢেলে দেওয়ার কথা বলা হয়েছে। জি জি, আসলে এই বিষয়ে আরেকটা কথা বলা হচ্ছে যে এই ছাত্ররা এই বিষয়ে এড়াতেও পারবেন না, কারণ তাদের নেতৃত্বে তাদেরকে আস্থার নিয়েই কিন্তু মানুষ রাস্তায় নেমেছে। আপনি কি বলবেন? এখন আপনি যেই বললেন যে গরম পানি ঢেলে দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে, তারপরে অনেক একদল সাংবাদিক দেখা করে গিয়ে বললেন যে আমরা আপনার সঙ্গে আছি, আপনি এগিয়ে যান। একজন শীর্ষস্থানীয় ব্যবসায়ী বলেছেন এদের আগে আরও ধরা উচিত ছিল, এদেরকে এরকম আক্রমণ করা উচিত ছিল। তো এদের তো বিচার করতে হবে। এখন কে ব্যবসায়ী, কে শিল্পীর ধর্তব্যের মধ্যে নিলে তো হবে না। আপনি অপরাধ করেছেন, গণহত্যায় কিভাবে আপনি সম্পৃক্ততা ছিল, সাজু ভাই যেটা বললো, রুয়ান্ডা এবং সার্বিয়ার যে উদাহরণ, এরকম উদাহরণ আরও আছে। কিন্তু আপনি দেখবেন অনেক গণহত্যাকার, মানবতা বিরোধী অপরাধে কিন্তু গণমাধ্যম কর্মীরা জড়িত ছিলেন, এবং তাদের রুয়ান্ডাতে 3 জনের বিচার হয়েছে, অন্যান্য দেশেও হয়েছে। এইখানে তো কোনো ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই। এখন বাংলাদেশে, আমাদের দেশে যেটা শুরু হয়েছে, আপনি যেটা বললেন যে একজন বিখ্যাত অভিনেতা এবং আওয়ামী লীগের নেতা, সাবেক মন্ত্রীকে আটক করার পরে তো এই কথাটা, আলাপটা শুরু হয়েছে। এটা তো ওনারা তো চাইবেনই, কারণ কারা বলছে সেই দিকেও লক্ষ্য রাখতে হবে। এরা তো 5ই আগস্টের আগে ইনিয়ে বিনিয়ে নানাভাবে ফেসিবাদকে এক ধরনের জায়েজ করার, ফেসিবাদের পক্ষে কথা বলেছেন, এই গণহত্যার পক্ষে কিন্তু তারা কথা বলেছেন প্রকাশ্যে। কিন্তু এইভাবে একটা দেশের গণমাধ্যমের 99% বা 90%ই গণহত্যার পক্ষাবলম্বন করে বা ফেসিবাদের পক্ষাবলম্বন করে, নজিরবিহীন ঘটনা। এদের পুরো প্রসেসটা, পুরো প্রক্রিয়াকে আমি মনে করি বিচারের আওতায় আনা উচিত। আমি এখানে একটা কথা বলবো কি, যে কোনো ধরনের ফেসিবাদ বিরোধী লড়াই বা বিপ্লব, এটা কিন্তু একদিনে বা 1 মাসে সম্ভব না। আমাদের এই জুলাই যে বিপ্লবটা হলো, আমরা যেটা বলছি 36 দিনের আন্দোলন, বা প্রকারান্তরে কেউ বলছে 16 দিনের আন্দোলন, এটা কিন্তু দীর্ঘ 17 বছরের লড়াই। অবশ্যই এই 17 বছরের লড়াইয়ে আপনার টেনে নিয়ে এসেছে কারা? রাজনৈতিক দলগুলো। আপনি ইরানের বিপ্লব দেখেন, 12-13 বছর লেগেছে না। আপনি ফ্রেঞ্চ রেভলিউশন দেখেন, 15-16 বছর। যেদিন ফ্রান্সে পেরি কমিউনরা যুক্ত হয়েছিল, সমবেত হয়েছিল, ওই দিনই কিন্তু বিপ্লব হয় নাই, তার বহু বছর পরে বিপ্লব হয়েছে। বলশেভিক রেভলিউশন কিন্তু একদিনে হয় নাই।
এই যে এই আন্দোলনটাকে টেনে নিয়ে গিয়েছে কিন্তু মেনশেভিকরা, তারপরে বলশেভিকরা মাঠে নামলো, দখল করলো, বিপ্লব হয়ে গেল। রাজনৈতিক দলগুলো এটাকে টেনে নিয়ে যায় এবং তাদের যে রাজনৈতিক কর্মসূচি, যে টেনে নেওয়ার যে কর্মসূচি, যখন একটা গণচরিত্র ধারণ করে, সাজুভাই যেটা বলেন, ছাত্র শ্রমিক 52, 62, 69, 71, 2024 যখন ছাত্র শ্রমিক জনতা সেই রাজনৈতিক কর্মসূচিতে যুক্ত হয়, তখন গণচরিত্র ধারণ করে গণবিপ্লব সম্পন্ন। প্রিয় দর্শক, আমরা একটু বিরতিতে যাব, এক্ষুনি ফিরছি। আপনারা বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন। নিপীড়নের গল্প, প্রযোজনা মোহাম্মদ হাসান রিয়াদ ও গোলাম মোর্শেদ। দেখবেন প্রতি শুক্র ও শনিবার সন্ধ্যা 7টায়। আবারও স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন ডক্টর মারুফ মল্লিক এবং এলাই নওয়াজ খান। বাংলাদেশ ইন্ডিয়া যে রিলেশন, এটা নিয়ে নানান ধরনের কথা উঠেছে। এর কারণও রয়েছে, আপনারা জানেন, খুব ব্যাখ্যা করার দরকার নেই, সাধারণ মানুষও জানে যে এই ফেসিবাদ সরকারকে এই দীর্ঘ 16 বছর টিকিয়ে রাখার জন্য দিল্লি হেন কোনো কর্ম নেই যা করেনি, এবং তার স্বার্থ কড়ায় গণ্ডায় তারা তুলে নিয়েছে। এবং শেষ পর্যন্ত পলাতক প্রধানমন্ত্রী আশ্রয় নিয়েছেন দিল্লিতে। আপনারা লক্ষ্য করেছেন যে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস ঢাকা আসার আগেই ফ্রান্স থেকে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন এনডিটিভির সাথে। সেখানে তিনি স্পষ্ট কথা বলেছিলেন, এর মধ্যে একটি লাইন খুব আলোচিত হয়েছে, সেটি হলো বাংলাদেশ যদি অস্থির হয় তাহলে 7 সিস্টার্সও অস্থিরতা থাকবে। তার এই বক্তব্যে আসলে দিল্লি চমকে গিয়েছিল, কারণ তারা মনে করেছে বাংলাদেশ তাদের একটি দাস হিসেবে চিহ্নিত করেছে, না প্রভু এবং দাসের প্লেইং গ্রাউন্ড, প্রজার মতো। লাস্ট যেটা একটা ডেভেলপমেন্ট যেটা হয়েছে সেটি হলো যে আপনারা জানেন জাতিসংঘে যাবেন ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং সেখানে এটা বাংলাদেশ থেকে বলা হয়েছিল যে উনি মোদির সাথে একটা দ্বিপাক্ষিক বৈঠক করতে চান। দিল্লি এই নিয়ে বারবার এক ধরনের টানাপোড়েনের মধ্যে ছিল। গত বুধবার কিন্তু স্পষ্ট বলেছে যে তারা এই বৈঠকটি করবেন না। এলাই নওয়াজ খান সাজু। বিশেষ করে আওয়ামী লীগ যখন ক্ষমতা আসে তখন সম্পর্কটা একটা জায়গায় থাকে, আর আওয়ামী লীগ যখন ক্ষমতায় থাকে না তখন সম্পর্কটা আর একটা জায়গায় চলে যায়। এই যে টানাপোড়েন চলে আসছে, এইটার জন্য যতটা না বাংলাদেশে দায়ী, তার থেকে অনেক বেশি দায়ী ভারত নিজেই। এবং একই সঙ্গে দায়ী হলো যারা মানে যে কোনো শর্তে ভারতের সমর্থন নিয়ে এখানে ক্ষমতায় থাকতে চায় তারা। এবং অনেক ক্ষেত্রে দেখা গেল যে আমাদের লোকেরাই বেশি তাদের সমর্থন পাওয়ার জন্য আমরা বেশি 2 ধাপ এগিয়ে যাই। যেমন আমি ধরেন যে বুয়েটে আবরার হত্যাকাণ্ডটা, এটা তো ইন্ডিয়ার থেকে এসে করে নাই। আবরারের দোষ ছিল কি, সে ভারতের বিরুদ্ধে 2-1টা কথা বলেছিল, সেই জন্য তাকে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়। ভারত থেকে সে করেন, এদেশের লোক যারা ভারতের সমর্থন নিয়ে এখানে ক্ষমতায় থাকতে চায় এবং এইসব ঘটনার মধ্যে তাদের আশীর্বাদ পাবে। এটা আমি মনে করি যে আমরা কখনোই ভারতকে শত্রু ভাবি না, বরঞ্চ ভারত আমাদের প্রতি একটা বৈরী দৃষ্টিভঙ্গি নিয়ে চলে। এবং ভারতকে শত্রু আমরা এই কারণেই ভাবি না যে আমরা আমাদের একটা ভৌগোলিক সংকট আছে, কিন্তু 3 দিক দিয়ে ভারত দ্বারা আমরা পরিবেষ্টিত, এবং আমাদের বর্ডারটা এমন যে উঠানের মাঝখান দিয়ে চলে গেছে। একই বাড়ির একই ঘরের এক ভাই ভারতের মধ্যে আর এক ভাই এরকম মানে অন্য পাশে। এই যে একটা অদ্ভুত একটা সীমান্ত আমাদের রেখা আছে, 2 দেশের মধ্যে একটা আসলে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকাতে স্বাভাবিক ছিল। কিন্তু ভারত আমাদেরকে তার একটি স্যাটেলাইট রাষ্ট্র হিসাবে বিবেচনা করার ফলে এবং তাদের দৃষ্টিভঙ্গিটা এমন ছিল যে বাংলাদেশ তাদের একটা পশ্চাৎভূমি হিসাবে এসে ব্যবহার করবে। যদি কখনো চিকেন নিয়ে একটা যুদ্ধ হয় চীনের সঙ্গে, আমার সাপ্লাইয়ার হিসাবে বাংলাদেশ থাকবে, এরকম একটা ধারণা তাদের মধ্যে ছিল, ব্যবস্থাও করে ফেলেছে, সেইভাবে একটা ছিল। কিন্তু আপনি এবার লক্ষ্য করে থাকবেন যে তরুণ সমাজ কিন্তু এটা বুঝতে সক্ষম হয়েছে, এবং এই যে রেভলিউশনটা হলো
এই তরুণরা কিন্তু উৎসর্গ করেছে আবরারকে। এবার এই আন্দোলনের মধ্যে আমি ঠিক ভারত প্রতি মানুষের যে অ্যাঙ্গারটা, এটা কিন্তু ব্যাপকভাবে প্রকাশ হয়েছে। এই রিভলিউশনের পরে ইন্ডিয়া সঠিকভাবে মূল্যায়ন করবে বাংলাদেশকে, এবং ইন্ডিয়ার জন্যে সবথেকে নিরাপদ দেশ হবে বাংলাদেশ তখনই যখন ইন্ডিয়া একটা সবচেয়ে গণতান্ত্রিক একটা রাষ্ট্র এখানে সে পাবে, তখনই তো সে সবথেকে নিরাপদ হবে। একটা সময় এসে যখন একটা রাজনৈতিক দলকে ক্রমাগত আপনি তাদের অন্যায় সত্য সমর্থন করবেন, ন্যাচারালি যারা ওই দলের দ্বারা ভিক্টিম হয় তারা একসময় তারা জেগে উঠবে। আমাদের দেশে একই আমাদের ঘটনা সেই ঘটেছে। অবস্থা ঘটেছে। সুতরাং আমরা অবশ্যই চাইব বাংলাদেশ এবং ভারত একটা সুসম্পর্ক তৈরি করা এবং এই তৈরির ব্যাপারটা দিল্লির কাছ থেকে আসতে হবে। ডক্টর মারুফ মল্লিক, আনন্দবাজার তাদের এই প্রতিবেদনে আরও কিছু কথা বলেছেন যে বাংলাদেশের নতুন রাজনৈতিক প্রেক্ষাপটে ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সঙ্গে নয়াদিল্লির সম্পর্ক নিয়ে তৈরি হয়েছে নানা সংশয়। ইউনূস নিজে একাধিকবার হাসিনার প্রত্যর্পণ এবং ভারত থেকে প্রাক্তন প্রধানমন্ত্রীর বিবৃতির প্রসঙ্গ তুলেছেন। এখানে আরেকটু কথা বলে রাখি, কেউ কেউ এই আলোচনা করেছে, বলছেন যে যদি নিউ ইয়র্কে মোদি এবং ডক্টর ইউনূসের ভিতর বৈঠকটা হয়, দিল্লি ভয় পাচ্ছে এই প্রসঙ্গটা মোদি তুলতে শেখ পারে হাসিনাকে ফেরত চাই এবং তোলার সম্ভাবনাটা বেশি, কারণ একজন উপদেষ্টা বলেছিলেন না, এখন সময় এসছে ভারতের সঙ্গে চোখে চোখ রেখে কথা বলার। আপনি এই বিষয়ে কি বলবেন? বাংলাদেশ ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কটা যদি বিশ্লেষণ করি, এটা কিন্তু ধরেন G2G সম্পর্ক না। আমি সব সময় বলি, সাজু ভাই যেটা বললেন যে কংগ্রেসের নেপাল কংগ্রেসের সঙ্গে সম্পর্ক ছিল, আমাদের দেশেও কিন্তু আমি ভারত বাংলাদেশ সম্পর্ক বলার চাইতে ভারত আওয়ামী লীগ সম্পর্ক বলতে আমি কমফোর্ট ফিল করি। কারণ এটা ইন্ডিয়ার ফরেন পলিসির একটা ভ্রান্তি বা সবচেয়ে বড় ভুল, যে কোনো না কোনোভাবে তারা বিভিন্ন দেশে একটি সুনির্দিষ্ট রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্ক তৈরি করে তার নিরাপত্তার ঝুঁকি বাড়িয়ে ফেলেছে। আপনি জিওপলিটিক্যাল জায়গায় যদি থেকে দেখেন, ভারতের আশেপাশে যারা প্রতিবেশী আছে তাদেরকে তো তার হাতে রাখতে হবে। এটা ধরেন রাজনীতি বিজ্ঞানের একটা সহজ কথাবার্তা, যে ছোট আর বড় যাই হোক, প্রতিবেশীদেরকে আস্থায় রাখলে আপনি নিরাপত্তা নিশ্চিত হবে, এবং প্রতিবেশীদেরকে যদি আপনি বিরক্ত করেন, তাদেরকে যদি চাপে ফেলেন, তাহলে কিন্তু নিরাপত্তা বিঘ্নিত হবে, এবং ভারতের ক্ষেত্রে তাই হয়েছে। ভারত এখন নেপালি কংগ্রেস বা বাংলাদেশে আওয়ামী লীগ বা মালদ্বীপসে কোনো সুনির্দিষ্ট রাজনৈতিক দল নেপালে এর সঙ্গে সম্পর্ক রেখে যে খুব একটা নিরাপদে থেকেছে তা না। বিভিন্ন সময় এই দেশগুলো থেকে কিন্তু তাদের জন্য ঝুঁকির কারণ হয়েছে। তাদের আসলে যেটা করা উচিত, দেশের জনগণের সঙ্গে সম্পর্ক গড়ে তোলা উচিত, তাহলে কিন্তু তাদের নিরাপত্তাটা অনেকটা নিশ্চিত হবে। এখন এইখানে আমরা যেটা দেখতে পারলাম, এই বিপ্লবের পরে তারা শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছেন। এটা ধরেন যে কোনো দেশে কোনো ধরনের অভ্যুত্থানের পরে পাকিস্তানের নেওয়াজ শরীফ কিন্তু সৌদি আরবে অবস্থান নিয়েছিলেন, কিন্তু বিষয়টা এরকম ছিল না যে সৌদি সরকার পাকিস্তানের পারভেজ মোশাররফ সরকারের সঙ্গে সরাসরি সংঘাতে বা মৌখিক মনস্তাত্ত্বিক লড়াইয়ে লিপ্ত হয়েছে, এরকম কিন্তু কোনো ছিল না। ওই সময় সৌদি আরবের সঙ্গে পাকিস্তান সরকারের সম্পর্ক স্বাভাবিক ছিল, আর নেওয়াজ শরীফের বিষয়টা একটা ভিন্ন জায়গায় ছিল, তারা সেটা ডিল করার চেষ্টা করেছে। ইন্ডিয়া কিন্তু এই জায়গায় বাংলাদেশ সরকারের সঙ্গে ডিল করার চেষ্টা করছে না, বাংলাদেশের মানুষের সঙ্গে ডিল করার চেষ্টা করছে না। সেখান থেকে শেখ হাসিনা চিঠি লিখছেন, টেলিফোনে কথা বলছেন, নানা ধরনের হুমকি ধমকিও দিচ্ছেন। আমি যদি বলি যে এই চট করে চলে আসব, আমরা পথে নেমে যাব, এবং তার এই ধরনের কথাবার্তার কারণে কিন্তু দেশে এক ধরনের অস্থিরতা তৈরি হচ্ছে। আপনি সম্প্রতি দেখেছেন গোপালগঞ্জে দুইজন রাজনৈতিক কর্মীকে আওয়ামী লীগের সন্ত্রাসীরা মেরে ফেলেছে। তার প্রতিক্রিয়া আমরা গতকাল দেখলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের এক নেতাকে মেরে ফেলেছে পিটিয়ে। তার মানে কি, শেখ হাসিনার যে উস্কানিমূলক কথাবার্তা এবং তার যে বিভিন্ন মন্তব্য বা অন্যান্যদের যে আমরা মন্তব্য শুনতে পাচ্ছি, সেই কারণে কিন্তু আমাদের দেশে এক ধরনের রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। সেই জায়গা থেকে ডক্টর ইউনূস অস্বস্তিতে থাকবেন, এটা স্বাভাবিক। এরকম আমরা বাইরে থেকে সাদা চোখে দেখতে পাচ্ছি যে হুট করে একটা বিপ্লব হয়ে গেল, ডক্টর ইউনূস দায়িত্ব নিয়ে নিলেন প্রধান উপদেষ্টার, এটা বাইরে থেকে মনে হয়। ভিতরে তো উনি চিন্তা ভাবনা করেছেন, জেনে বুঝেই দায়িত্ব নিয়েছেন, কতটুকু কি করতে পারবেন সেটারই। এবং এটার সঙ্গে শুধু যে বাংলাদেশের ইন্টারনাল পলিটিক্স জড়িত তা না, আন্তর্জাতিক রাজনীতিরও একটা যোগাযোগ আছে, সম্পর্ক আছে। যেই কারণে কিন্তু উনি দায়িত্ব নেওয়ার আগে প্যারিসে বসেই বলেছেন যে বাংলাদেশে যদি অস্থিরতা থাকে, সেভেন সিস্টারও কিন্তু স্থির থাকবে না।
এটা উনি বুঝে শুনেই বলেছেন। তো আনন্দবাজার যে সংবাদটি প্রচার করেছে যে এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে ভারত বাংলাদেশের সম্পর্কে, সাজু ভাই যেমনটা বললেন, এই অনিশ্চয়তা দূর করতে হবে ভারতকেই, দিল্লিকেই। আমরা তো বন্ধুত্বের দরজা খোলা রেখেছি, আমাদের সঙ্গে তো ভারতের জনগণের সম্পর্ক। আপনি লক্ষ্য করেছেন বাংলাদেশে যখন গণবিপ্লব চলছিল, আমাদের পক্ষে ভারতের বিভিন্ন জায়গায় আমাদের সমর্থনে সমাবেশ হয়েছে, মিছিল হয়েছে, তাদেরকে কিন্তু পুলিশ গ্রেফতার করেছে। তো সেই জায়গায় ভারতের জনগণ আমাদের সঙ্গে আছে। কারা? যারা গণতন্ত্রকামী, তারা আমাদের সঙ্গে আছেন। তা আমরাও ভারতের সঙ্গে আছি, আমরা ভারতকে বন্ধু হিসাবে পেতে চাই। কারণ ভারতের সঙ্গে আমাদের যে সীমান্ত, এই বিশাল সীমান্ত, এই সীমান্তে ভারতের সঙ্গে এক ধরনের বিদ্বেষপূর্ণ বা সংঘাতপূর্ণ পরিস্থিতি বজায় রেখে কিন্তু আমরাও নিরাপদে থাকবো না। আমরাও নিরাপদে যদি থাকতে চাই, ভারতের সঙ্গে আমাদের এক ধরনের সমঝোতা করে বা আস্থার সম্পর্ক সৃষ্টি করেই থাকতে হবে। মর্যাদার সম্পর্ক সৃষ্টি করে থাকতে হবে। সেই জায়গায় আমরা বাংলাদেশ প্রস্তুত ভারতের সঙ্গে একটা আস্থার মর্যাদাশীল সম্পর্ক তৈরি করতে। কিন্তু আমার কাছে মনে হচ্ছে ভারতের যারা পলিসি মেকার, থিঙ্ক ট্যাঙ্ক আছে সরকারের ভিতরে ও বাইরে, তারা সবসময় বাংলাদেশকে একটু নিচু দৃষ্টিতে দেখতে চায় বা বাংলাদেশকে তারা এক ধরনের ব্যাকইয়ার্ড হিসাবে ব্যবহার করতে চায় তাদের রাজনীতির, যে কারণে কিন্তু তারা, আমি মনে করি যে বারবার এক ধরনের সংকটের মধ্যে পড়ে আছে। ছাত্র জনতার অভ্যুত্থানের পরে সম্ভবত আমরা যতটুকু দেখছি বা পরে জানছি, ভারতের একটা গোষ্ঠী, বিশেষ করে থিঙ্ক ট্যাঙ্কের কথা বললেন, তাদের ভিতরে কিন্তু একটা নতুন উপলব্ধি হয়েছে যে সাজু ভাই যেটা বললেন যে একটি দলের সাথে সম্পর্ক রেখে এখানে আসলে ভারত কূটনৈতিকভাবে ডিজাস্টার হয়েছে। আপনারা লক্ষ্য করেছেন এখানে পাকিস্তান প্রসঙ্গ নিয়ে বাংলাদেশে বারবার আলোচনা হয় এবং ইদানিং একটু বেশি আলোচনা হচ্ছে। কারণ 16 বছর এই ফেসিবাদের সরকারের সময় ইসলামাবাদের সাথে ঢাকার সম্পর্ক একদম তলানিতে পৌঁছে যায়। এর কারণও ছিল, আর সবাই জানে, যে দিল্লির চোখে ইসলামাবাদকে দেখা হতো, বাংলাদেশ দেখতো আর কি। দিল্লি যেভাবে বলতো সেভাবে হুবহু একদম করা, অনুসরণ করা, অনেকটা ভুটানের মতো। এবং আপনারা লক্ষ্য করেছেন যে পাকিস্তানও কিন্তু তৎপর হয়েছে বাংলাদেশে। এখানে হাই কমিশনার অনেকের সাথে দেখা করেছেন, বিভিন্ন উপদেষ্টাদের সঙ্গে, এবং তারা কিছু কথা বলেছেন যে তারা একটা দাবি জানিয়েছেন যে সরাসরি ফ্লাইট চালানোর আগ্রহ দেখেছেন এবং ভিসা ফ্রি করে দিয়েছেন। আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে কিন্তু করাচি ঢাকা অথবা ঢাকা অথবা ঢাকা ইসলামাবাদ সব কিছু বন্ধ। এখন আপনাকে পাকিস্তান যেতে চাইলে হয় দুবাই হয়ে যেতে হবে অথবা তার্কি থেকে আবার পাকিস্তান যেতে। পাকিস্তান হাই কমিশন একটু দৌড়াদৌড়ি শুরু করেছে, দিল্লি নানান উদ্বেগ প্রকাশ করে তারা বিবৃতি দিয়েছে। আপনি এই দিকটা কিভাবে বিশ্লেষণ করবেন? দিল্লি এবং আওয়ামী লীগ একটা ন্যারেটিভ তৈরি করেছে। এই ন্যারেটিভটা হলো যে আওয়ামী লীগ কিংবা দিল্লির বিরোধিতা যেই করবে সেই হয় রাজাকার হবে কিংবা স্বাধীনতা বিরোধী হবে, ট্যাগ লাগিয়ে একটা ন্যারেটিভ তৈরি করেছে এবং গত 54 বছর ধরে এই ন্যারেটিভটা চলে আসছে। এবং এই ন্যারেটিভ একটা আক্রমণাত্মক প্রোপাগান্ডার মধ্যে ন্যারেটিভ চলে গেছে। একটা জিনিস অনেকে মনে করে না যে বাংলাদেশে এখন 17 কোটি মানুষ বাস করে এবং এই দেশে প্রায় 1 কোটির ঊর্ধ্বে লোক বিদেশে থাকে। যদি জনসংখ্যার বিবেচনা করা হয় তাহলে বলতে হবে যে আমেরিকার ভাই অর্ধেক আমি। আমরা যখন 71 স্বাধীনতা যুদ্ধ করি তখন আমাদের লোক ছিল 7.5 কোটি, এখন কিন্তু আমরা 18 কোটি। 18 কোটি মানুষ অধ্যুষিত একটা দেশকে এতটা এত নিচু ভেবে বিবেচনা করা, এটা খুবই একটা অন্যায় এবং এটা খুব পুরানো, 50-এর দশকের চিন্তা ভাবনার এটা। এখন আধুনিক এই যুগে এই ধরনের চিন্তা ভাবনা কেউ করতে পারে না। এবং আপনাকে তারপর বলি যে ভিয়েতনাম যুদ্ধে হাজার হাজার টন নাপাম বোমা আমেরিকা ফেলেছে ভিয়েতনামে। এখন কিন্তু ভিয়েতনামের সাথে আমেরিকার সম্পর্ক কিন্তু খুব ভালো, খুবই ভালো, এবং অঞ্চলে মার্কিন সবচেয়ে ঘনিষ্ঠ সম্পর্ক। এবং আপনার দ্বিতীয় মহাযুদ্ধের সময়ে দ্যাগল ব্রিটেনে আশ্রয় নিয়েছিল। ফ্রান্স স্বাধীন হওয়ার পরে কিন্তু ফ্রান্সের তার যে আত্মমর্যাদা যে জায়গাটা, ওই জায়গায় ছিল, কখনোই তারা এই ইংল্যান্ডের কিন্তু নতজানু হয় নাই। তো এরকম অসংখ্য ঘটনা পৃথিবীতে আছে যে যুদ্ধে কেউ সাহায্য করে, কিন্তু এটা কখনোই ভাবা হয় না যে দেশটি স্বাধীন করলো, সাহায্য করলো, তার গোলাম হয়ে থাকতে হবে। তো বাংলাদেশে ওই রকম
একটা ন্যারেটিভ তৈরি করা হয়েছে যে এই যেমন ভারত পাকিস্তান সম্পর্ক খুবই বৈরী সম্পর্ক, ভারত এবং পাকিস্তান সম্পর্ক। সুতরাং একটা সময় যেটা ছিল যে এই দেশটা যখন স্বাধীন হবে, ভারত তখন মনে করেছিল যে আমার অন্তত ইস্টার্ন বর্ডারে আমার আর কোনো খরচ লাগবে না, শুধু ওয়েস্টার্ন বর্ডারে। তো এখন যেটা কি হয়েছে, ভারতের এই ক্রমাগত এই ধরনের পররাষ্ট্রনীতির ফলে তার এখন ফ্রন্ট দাঁড়ায় গেছে অনেকগুলি। একটা হলো পাকিস্তান ফ্রন্ট, একটা হলো চাইনিজ বিশাল ফ্রন্ট, আর একটা হলো নেপালের ফ্রন্ট দাঁড়িয়ে গেছে, বাংলাদেশ ফ্রন্ট দাঁড়িয়ে গেল, এবং বার্মা ফ্রন্ট, অনেকগুলি ফ্রন্ট। কিন্তু এমনকি মালদ্বীপ নিয়েও তাকে মালদ্বীপ ভাবতে তো হচ্ছে। একটু দূরে আছে, কিন্তু কিন্তু এরপরে ভাবতে হচ্ছে। এই বর্ডার হয়ে গেল। এবং আমার মনে হয় যে ভারতকে এই দৃষ্টিভঙ্গির থেকে বেরিয়ে আসতে হবে এবং তার আশেপাশের ছোট দেশগুলিকে তার উন্নয়নের পার্টনার হিসেবে ভাবতে হবে। এখন ওনাদের কতগুলি ইতিহাস আছে, ওনারা যেমন সিকিমের মতন স্বাধীন একটা দেশকে গ্রাস করেছেন, মণিপুর একসময় স্বাধীন ছিল, এরকম অনেকগুলি ঘটনা ওনাদের ইতিহাসে আছে, এবং কিভাবে কাশ্মীরকে ওরা গ্রাস করেছে, যার ফলে ওরা মনে করেন যে বাংলাদেশকে ঠিক একইভাবে করা যাবে। কিন্তু বাংলাদেশের এই 17-18 কোটি মানুষ যারা যুদ্ধ করে স্বাধীন হয়েছে, তাদের কাছ থেকে আসলে এই ধরনের আশা করা তাদের উচিত হয় না। তাদেরকে এগিয়ে আসতে হবে বাংলাদেশের সাথে সুসম্পর্ক করার জন্য, গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের জন্য তাদেরকে আগে আসতে হবে। বাংলাদেশে সেই পদক্ষেপ তাদের নিতে হবে। ডক্টর মারুফ মল্লিক, আমি আসলে এই বিষয়টা পড়তে গিয়ে আমি একটু অবাক হয়েছি। সব দেশেই কি করে, এক দেশের সাথে সম্পর্ক রাখে তার স্বার্থে, অন্য দেশের স্বার্থে নয়। সবসময় কূটনীতিকের মূল কথা হলো আমার স্বার্থটা আমি দেখব। আমরা লক্ষ্য করেছি যে 2023 সালেও বাংলাদেশ থেকে পাকিস্তান রপ্তানি হয়েছে $6.33 কোটি পণ্য। হ্যাঁ, পাকিস্তান থেকেও বাংলাদেশে আমদানি করা হয়েছে, কিন্তু অনেক বেশি, $65.5 পণ্য। আপনারা জানেন এখানে পাকিস্তান থেকে সবচেয়ে বেশি যে জিনিসটা আমাদের এখানে আসে সেটি হলো মূলত তুলার কাপড় এবং বৈদ্যুতিক সরঞ্জাম আসে প্রচুর, ফুডসও আসে প্রচুর। আর বাংলাদেশ থেকে যায় পাটজাত পণ্য যায়, সিনথেটিক ফাইবার যায়, টেক্সটাইলের কিছু সামগ্রী যায়, আর চিকিৎসায় ব্যবহার্য কিছু সামগ্রী বাংলাদেশ থেকে ওখানে যায়। বাংলাদেশের যখন এই শিক্ষার্থীদের আন্দোলন চূড়ান্ত পর্যায়ে পৌঁছলো, পাকিস্তানে কিন্তু এর একটা ইফেক্ট রয়েছে, বিশাল ইফেক্ট রয়েছে। বাংলাদেশের জাতীয় পতাকা উড়িয়ে বাংলাদেশের এই যে গান, আমাদের জাতীয় সঙ্গীত এবং আমাদের যে গণসঙ্গীত তারা গিয়েছে। এবং আপনি এটাও নিশ্চয়ই জানেন যে এইখানে আন্দোলন হওয়ার পরে যখন তরুণরা রাস্তায় নামলো, তখন কিন্তু পাকিস্তানের সামরিক বাহিনী এবং এই সামরিক বাহিনীর সমর্থিত যে সরকার, এরা এক ধরনের কিন্তু আতঙ্কের মধ্যে পড়েছিল। আপনি এই বিষয়টি কিভাবে দেখবেন? আন্দোলন বা মুভমেন্ট কিন্তু সংক্রামক। আমরা আরব বসন্ত দেখেছি, তিউনিসিয়ায় শুরু হয়েছিল, সেটা সফল হয়েছে কিনা ব্যর্থ হয়েছে সেটা আলোচনা ভিন্ন। আন্দোলনটা শুরু হয়েছে, কিন্তু সেটা কিন্তু সিরিয়া পর্যন্ত এসে পৌঁছেছে। মাঝে আপনার মিশর, বিভিন্ন দেশে আরব স্প্রিংয়ের, আরব বসন্তের প্রভাব আমরা দেখেছি। বাংলাদেশের ছাত্রদের যে আমরা বিপ্লব দেখলাম, সেটা আপনি যেটা বললেন পাকিস্তানে তো গিয়েছে, সেটা কারণ বাংলাদেশের পক্ষে কিন্তু ওই সময় সারা বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশিরা, প্রবাসী বাংলাদেশিরা আন্দোলন করছিলেন, ভূমিকা রাখছিলেন, যে কারণে এটা কিন্তু ছড়িয়ে গিয়েছে। পাকিস্তানেও সেটা হয়েছে, কারণ পাকিস্তানেও কিন্তু এখন জনগণের সরকার নাই। আপনি যেটা বললেন যে ভোটের যে অধিকার, তারা একটা ভোট করেছে, কিন্তু সেই ভোটের জনগণের যে মতামত সেটা কিন্তু ফলাফলে প্রতিফলিত হয়নি, যে কারণে কিন্তু তারা কিন্তু মাঠে নেমেছে। এবং আমরা যে পাকিস্তানের সঙ্গে আমাদের যে সম্পর্ক, 1947 সালে পাকিস্তান হওয়া, তারপরে 71 সালের যুদ্ধ, মাঝে আমাদের কয়েকটা গণ অভ্যুত্থান হয়েছে, 69-এর গণ অভ্যুত্থান বা 62 শিক্ষা আন্দোলন, 66-এর মুভমেন্ট। এরপরে আমরা যে পৃথক হয়ে গেলাম এবং বাংলাদেশ যে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হলো, আজকে পাকিস্তানের গণ আন্দোলনে সেই স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের পতাকা উড়িয়ে তারা তাদের দেশের গণতন্ত্রের মুক্তির জন্য লড়াই করছে। এটা বাংলাদেশের অর্জন, বাংলাদেশের মানুষের অর্জন, বাংলাদেশের এই যে বিপ্লবী জনগণের অর্জন। তো সেটা আমি মনে করি যে ভারতের দিক থেকে তো একটু শঙ্কার জায়গা আছেই, ভারত সেটা ভালোভাবে নিবে না। এবং ভারত, বাংলাদেশ, পাকিস্তান এই তিন দেশের সম্পর্ক যদি আমরা বিবেচনা করতে চাই, তাহলে কিন্তু আমাদেরকে 1971 থেকে আলোচনা শুরু করা যাবে না। আমাদের আলোচনা শুরু করতে হবে 1905 বঙ্গভঙ্গ থেকে। আমরা কেন বঙ্গভঙ্গ হলো, পূর্ব বাংলার মানুষ কেন তার নিজস্ব পূর্ব বাংলার মানুষের রাজনৈতিক পরিচয় এবং রাজনৈতিক আকাঙ্ক্ষা কেন সৃষ্টি হলো, এইটা আমাদের বিবেচনা করতে হবে। এবং 47-এ কেন পূর্ব বাংলার মানুষ পাকিস্তানের সঙ্গে যোগদান করলো,
বা পাকিস্তানের সঙ্গে তারা গেল, এগুলো কিন্তু আপনি নির্মোহ জায়গা থেকে আমাদের বিবেচনা করতে হবে। এই যে আমাদের 1905, 1947 এবং 1971 কোনোটাই কিন্তু ভারতের পক্ষে যায় নাই, এটা আমাদের মানতে হবে। আমাদের স্বাধীনতা যুদ্ধে ভারত আমাদের সহায়তা করেছে কৌশলগত জায়গা থেকে, তার প্রয়োজনে। হ্যাঁ, কৌশলগত জায়গা থেকে, কিন্তু একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের অভ্যুদয় এটা কিন্তু ভারতের জন্য আমি মনে করি যে ভালো সুখকর ছিল না। যেটা আমরা 71 পরবর্তী আমরা কিন্তু ভারতের যে আচরণ বাংলাদেশের মানুষের প্রতি, আমি বলবো ভারতীয় শাসক গোষ্ঠীর যে আচরণ, সেটা কিন্তু খুব বেশি আরামদায়ক ছিল না। তারা এখন এই যে আপনি যে আলোচনাটা শুরু করেছিলেন যে বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে পাকিস্তানের সঙ্গে আমাদের সম্পর্ক একদম তলানিতে গিয়ে নেমেছিল, সরাসরি বিমান যোগাযোগ বন্ধ, নানা ধরনের, এটা আমাদের বিবেচনা করতে হবে নিরাপত্তার জায়গা থেকে। বাংলাদেশে যদি পাকিস্তানের এক ধরনের উপস্থিতি থাকে এবং ভারত বাংলাদেশের একটা সুসম্পর্ক থাকে, তাহলে কিন্তু আমাদের বুঝতে হবে এটা ভারতের জন্য খুবই ঝুঁকির জায়গা। তাদেরকে পশ্চিম ফ্রন্টেও একটা পূর্ব ফ্রন্টেও থাকতে হবে। এবং বাংলাদেশ কিন্তু অনেক সময় তার যে একটা রাজনৈতিক যে পাওয়ার ব্যালেন্স করার জন্য বাংলাদেশের সঙ্গে একটা পাকিস্তানের সঙ্গে সুসম্পর্ক রাখতেই পারে। কারণ রাখলে কি হবে, ভারত তখন এক ধরনের চাপ অনুভব করবে। বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে সুসম্পর্ক রাখতে পারে, চীনের সঙ্গে সুসম্পর্ক রাখতে পারে, যুক্তরাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক রাখতে পারে। যাদের সঙ্গে ভারতের এক ধরনের বৈরিতা আছে বা প্রতিযোগিতা আছে, তাদের সঙ্গে বাংলাদেশ সুসম্পর্ক রেখে রাজনৈতিক একটা ভারসাম্য আনার চেষ্টা করবে। কিন্তু ভারত কখনোই সেটা চাইতো না যে এখানে রাজনীতিতে ভারসাম্য আসুক। তারা চাইতো যে এই ভারসাম্যর চাইতে ভারতপন্থী হয়ে যাক দক্ষিণ এশিয়া। কিন্তু দেখবেন দক্ষিণ এশিয়ার অন্যান্য রাষ্ট্রগুলো কিন্তু কখনোই ভারতপন্থী হতে চায় নাই। তারা সবসময় এক ধরনের ব্যালেন্স করার চেষ্টা করেছে, যেই কারণে কিন্তু ভারত বারবারই ভারতের যে পররাষ্ট্রনীতি বা সাজুভাই যেটা বললেন নেহেরুর ডক্ট্রিন, সেটা কিন্তু বারবারই মুখ থুবড়ে পড়েছে। আর তাদের এই নীতি যে খুব একটা সফল হয়েছে আমি সেটা বলবো না। এবং আমার ধারণা কেন যেন মনে হচ্ছে, আপনি তো কিছুক্ষণ আগে বলেছেন যে ভারতে এক ধরনের একটা একনায়কতান্ত্রিক সরকারের দিকে যাত্রা করেছে। আমরা রাজনীতি বিজ্ঞানের ছাত্ররা এটাকে বলি হচ্ছে আপনার যে ছদ্মবেশী ফেসিবাদ। আপনার এক ধরনের ইলেকটোরাল সিস্টেম থাকবে, ইলেকটোরাল যে ইনস্টিটিউশনগুলো থাকবে তাদেরকে আপনি স্বাধীন দেখবেন। ভারতে ভোট হচ্ছে, ভারতে সেই ভোট নিয়ে কিন্তু খুব বেশি যে ম্যানিপুলেশন হয়েছে বা কারচুপি হয়েছে সেই অভিযোগ কিন্তু নাই। কিন্তু দেখবেন এমন একটা অংশ জিতে যাচ্ছে যারা সমাজে বিভাজন তৈরি করছে, সমাজে জেনোফোবিক একটা ধারণা তৈরি করছে। ভারতে কিন্তু তাই হচ্ছে। আপনি কিন্তু বিজেপি নির্বাচিত হয়ে এসেছে, আপনি কিন্তু বলতে পারবেন না যে ভারতের নির্বাচনে ভোট ডাকাতি হয়েছে, ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে। কিন্তু এমন একটা সিস্টেম বা প্রক্রিয়া তারা তৈরি করে, আপনি যাকে ক্ষমতায় দেখতে চাচ্ছেন তারাই ক্ষমতায় আসবে। ক্ষমতা এসে যে তারা আচরণ করছে সেটা তো পুরোপুরি একেবারে স্বৈরাচারী আচরণ। আমি যেটা বললাম ছদ্মবেশী ফেসিবাদ, তারা আপাত মনে হচ্ছে গণতান্ত্রিক শক্তি, কিন্তু তারা কিন্তু ফেসিবাদ কায়েম করেছে তাদের দেশে। প্রিয় দর্শক, আমরা আবারও একটু বিরতিতে যাচ্ছি, আমরা এক্ষুনি ফিরছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। নিপীড়নের গল্প, প্রযোজনা মোহাম্মদ হাসান রিয়াদ ও গোলাম মোর্শেদ। দেখবেন প্রতি শুক্র ও শনিবার সন্ধ্যা 7টায়। আবারও স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। এই আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার হলো, আন্তর্জাতিকভাবে খ্যাতিমান হলেন এর প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। তার যদি আপনারা ব্র্যান্ড ভ্যালুর কথা বলেন, সেটা অতুলনীয়। আপনারা দেখছেন যে এই সরকারকে কিন্তু অনেকেই স্বতঃস্ফূর্তভাবে সমর্থন দিয়েছে, স্বীকৃতি দিয়েছে। মজার ব্যাপার হলো ভারত কিন্তু খুব দ্রুত দিয়েছে। আন্তর্জাতিক অঙ্গনে এই সরকারের যে অবস্থানটি, সেটি কিভাবে আপনি ব্যাখ্যা করবেন? আন্তর্জাতিক আরও দূর দেশ, ইউরোপ কিংবা আমেরিকা কিংবা একদম কাছের প্রতিবেশী চীন কিংবা ভারত, আলটিমেটলি সবাই তো সরকারকে স্বীকৃতি দিয়েছে, এই সরকারকে কাজ করতে চেয়েছে। ডক্টর ইউনূসের যে পার্সোনালিটি, টাওয়ারিং পার্সোনালিটি, এবং সমস্ত বিশ্বের লোকজন তাকে বিশ্বাস করে। এই যে আস্থায় না বিশ্বাস, আপনাকে লক্ষ্য করছেন না যে দ্বিধাহীন চিত্তে চারিদিক থেকে টাকার হেল্পের আসছে, স্রোত আসছে, বিশ্বব্যাংক থেকে শুরু করে
সমস্ত ব্যাংক এটা হলো আস্থার জায়গাটা। আর আর এই ব্যাংকগুলি আপনি জানেন যে এটা নিয়ন্ত্রণ করে ইউরোপ, আমেরিকা। সুতরাং আমেরিকা এবং ইউরোপের সমর্থন এই সরকারের উপরে, এই রিসেন্টলি যে আমেরিকার যে প্রতিনিধি দল খুব এসে শক্তিশালী প্রতিনিধি দল একদম আসছিল। মানে কি বলে নির্দ্বিধা চিত্তে সমর্থন জানিয়ে গেছে এবং বলেছে কি যে যত ধরনের সাহায্য লাগে তারা করবে। এ ব্যাপারে কোনো সংশয় সন্দেহ নাই। চারিদিক দিয়ে যেভাবেই দেখা হোক, চেষ্টা করা হোক না যে হ্যাঁ, অনেকেই দেখলাম যে এই সরকারকে, যে সরকারের কিছু তরুণ আছে তাদেরকে একটুখানি কটাক্ষ করার চেষ্টা করছে। আমি যেটা বিশ্বাস করি যে সততা এবং সাহস এই দুইটাই ইম্পর্টেন্ট, অন্য কিছু দরকার নেই। যদি এদের মধ্যে সততা এবং সাহস আছে, এটা বিশ্বাস করি। আর একটা হলো যে প্রতিবেশী হিসাবে সার্ককে শক্তিশালী করা। আগের জায়গায় সার্ক একটা সময় ছিল যে সার্কের দেশগুলি ভিসা লাগবে না, কিন্তু এই ইন্ডিয়া এবং পাকিস্তান দুইটার বৈরিতার কারণে এই সার্ক কিন্তু বেসিক্যালি ইন্ডিয়ার কারণে সার্কটার ওইভাবে ওয়ার্ক করে নাই। এখন যদি আমরা সার্কটাকে ওয়ার্কেবল করা ডক্টর যায়, ইউনূস সাহেব বলেছেন যে সার্ককে এটাকে শক্তিশালী ওয়ার্ক করা যায় দরকার। এবং ইন্ডিয়াকে সামনে গিয়ে আসতে হবে। চীনের সাথে রিলেশনশিপ আমাদের বহুত পুরানো। আমাদের অনেকেই আছে যারা বিগত 15 বছরে চীনাদেরও এক ধরনের একপেশে দৃষ্টিভঙ্গি ছিল। তারা এখানে ইনভেস্ট করেছে শুধুমাত্র এখানকার লোকদের যে নিপীড়নমূলক শাসনকে তারা কখনো কেয়ার করে নাই। এবার হয়তো তাদের হৃদয়ঙ্গম করার সময় এসেছে এবং তারা বাংলাদেশের জনগণের সাথে কাজ করবে। সব কিছু মিলায়া আমার কাছে মনে হয়েছে যে এই সরকার আন্তর্জাতিক সমর্থনের ক্ষেত্রে যথেষ্ট শক্তিশালী সরকার। এদেশে অনেক গণতান্ত্রিক সরকার যারা মানে নির্বাচনের মাধ্যমে জয় হয়েছে, তারাও এই সমর্থন এনজয় করে নাই, এটা এনজয় করছে। সুতরাং সেদিক দিয়ে আমি মনে করব যে এই সরকারকে আন্ডারএস্টিমেট করার কোনো সুযোগ নেই। ডক্টর মারুফ মল্লিক। জি, ফরিদ ভাই, এটা হচ্ছে যে একটা দেশের কিন্তু একটা পরিচয় থাকে। এই মুহূর্তে বাংলাদেশকে কিন্তু সারা বিশ্বের মানুষজন চিনে যে ডক্টর ইউনূসের দেশ আছে না। যেমন ওই সুইডেনের এক মেয়ে আছে যে জলবায়ু নিয়ে মুভমেন্ট করতে গেলে, এটা এখন ওরে কিন্তু সুইডেনকে কিন্তু ওই দেশের নামেই চিনে। ওই রকম একটা জায়গা থেকে কিন্তু আমি মনে করি যে ডক্টর ইউনূস বাংলাদেশকে সারা বিশ্বে ব্র্যান্ডিং করেছেন। এবং ডক্টর ইউনূসের একটা সাজু ভাই যেটা বললেন যে নিজস্ব ভাবমূর্তি আছে, স্বচ্ছ। এবং ডক্টর ইউনূসের যেই আরেকটা ইনোভেশন ক্ষুদ্র ঋণ, এটা নিয়ে অনেকেই সমালোচনা করেন, আমিও সমালোচনা করি। কিন্তু উনি সারা বিশ্বকে কিন্তু একটা রাস্তা দেখাতে পেরেছেন। এখন সামাজিক বিজ্ঞানের এই বিষয়গুলো নিয়ে অনেক আলোচনা হয়, কিন্তু উনি একটা পথ দেখিয়েছেন সারা বিশ্বকে কিভাবে দারিদ্র্য বিমোচন করা যায়। এটা আরও নতুনতর পদ্ধতি উদ্ভাবিত হবে, সন্দেহ নাই, আরও সফল হব আমরা। এই যে সামাজিক যে সোশ্যাল ডেভেলপমেন্ট, আমরা তো ডেভেলপমেন্টের নানা জায়গা থেকে দেখি। আফ্রিকা, এশিয়ার, সারা বিশ্বের নারীর ক্ষমতায়ন এবং সামাজিক উন্নয়নের ডক্টর ইউনূসের যে দেখানো পথ, সেই জায়গায় কিন্তু উনি বাংলাদেশকে সম্মানিত করেছেন, পরিচিত করেছেন। যেই কারণে পশ্চিমা বিশ্বে ইউরোপীয় ইউনিয়ন, ইউএসএ বা আমাদের আরও যারা উন্নয়ন সহযোগী আছে সেই দেশগুলোর কাছে ডক্টর ইউনূসের একটা অন্যরকম ভাবমূর্তি আছে। আমি নিজেও দীর্ঘদিন ধরে বিদেশে থাকি। সবাই কিন্তু আমাদেরকে এখন কিন্তু আগে বাংলাদেশে যেমন আমাদের বাবা বা আমাদের চাচা মামারা যখন বিদেশে যেতেন, বড় ভাইরা, তখন কিন্তু বাংলাদেশকে অনেকে ঝড়, জন্না, দারিদ্র্য, ক্ষুধা এই দেশ হিসাবে পরিচিত ছিল। এখন কিন্তু ওইভাবে চিনে না, আমাদেরকে চিনে যে মডেল অফ সোশ্যাল ডেভেলপমেন্ট, উইমেন এম্পাওয়ারমেন্ট এই হিসাবে চিনে। এবং সেই জায়গায় ডক্টর ইউনূস বাংলাদেশকে ভালো ব্র্যান্ডিং করেছেন। তো স্বভাবতই ডক্টর ইউনূসের প্রতি সারা বিশ্বের এক ধরনের একটা সহযোগিতা, সমর্থন এবং পরামর্শ থাকবে বলে আমি মনে করি। যার কিছু কিন্তু প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি। একটা সময় ধারণা ছিল যে বাংলাদেশ আর্থিক সহায়তা পাবে কি না বাইরের বিশ্ব থেকে, আমাদের রিজার্ভ কমে যাচ্ছিল, আমাদের রপ্তানি আয় কমে যাচ্ছে। এই জায়গায় কিন্তু আমরা বৈদেশিক সহায়তা পাচ্ছি। কিন্তু যুক্তরাষ্ট্রের একটা শক্তিশালী প্রতিনিধি দল এসে বলে গেল যে আমরা সহায়তা করব, কী কী, তারা তো এই ভাষায় কথা বলেছে যে আপনাদের কী কী লাগবে বলেন, আমরা আছি। এরকম একটা ভাষা কিন্তু কূটনৈতিক ভাষার বাইরে গিয়ে যদি আমরা বিবেচনা করি, সেই জায়গায় মনে হচ্ছে বাংলাদেশ সরকার আন্তর্জাতিক মহলে মানে খুবই ওয়েল অ্যাকসেপ্টেড। যে কথাটা বলছেন ওইটাই বলি, সেটি হলো যে আসলে অনেক নির্বাচিত সরকারের চেয়েও অন্তর্বর্তীকালীন সরকার কূটনৈতিকভাবে
অনেক বেশি এনজয় করছে, জি, অনেক জি, বেশি জি, জি। তার সামনে সুযোগের দুয়ারগুলো জি, খুলে অবশ্যই গেছে। অবশ্যই অবশ্যই। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করব। আমাদের সঙ্গে আজকে দুজন আলোচক যারা ছিলেন তারা মূলত রাজনীতি নিয়ে কথা বলেছেন, রাজনৈতিক সরকার নিয়ে কথা বলেছেন রাষ্ট্র সংস্কারের কথা নিয়ে। সবচেয়ে বড় যেটা বলেছেন সেটি হলো যে এই যে ছাত্র জনতার বিপ্লব হলো, এটা একটা টার্গেট ছিল। সেই টার্গেটকে সামনে নিয়ে যাওয়ার জন্য, সফল করার জন্য বিরোধী পক্ষ রাজনৈতিক দলগুলো খানিকটা একমত পোষণ করেছেন। এটা নিঃসন্দেহে ইতিবাচক দিক। আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।